আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আমি আজকে স্পোকেন ইংলিশ এর পার্ট 1 ক্লাসটা করব। সেখানে আমি ক্যানের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করব। আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না, এবং পরীক্ষায় যদি একটা আনকমন প্যারাগ্রাফ আসে, একটা আনকমন লেটার আসে, এবং একটা উইক স্টুডেন্টের পক্ষে কিন্তু সেই আনকমন প্যারাগ্রাফ, লেটার বা ডায়ালগ যে লিখবে সেই ক্যাপাবিলিটি তার কিন্তু থাকে না। তো আজ থেকে আমি আমার স্পোকেন ইংলিশের পার্ট 1, এই পার্ট 1, পার্ট 2, 3 করে আমি আমার ক্লাসগুলো ইনশাল্লাহ ডেভেলপ করব, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা শিক্ষার্থী যারা উইক, ওই সকল শিক্ষার্থীরা যেন মানে ইংলিশ শেখার মাধ্যমে এমনভাবে শিখতে পারে যে যেটা শিখতে পারলে সে যাতে পরীক্ষাতে তার রাইটিং পার্ট কমন পড়ুক বা আনকমন পড়ুক, সে যাতে লিখে আসতে পারে এবং তার যোগ্যতা যাতে আল্লাহ তাআলা ওইভাবে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমি আজকে ক্যান নিয়ে আলোচনা করব। এখন শিক্ষার্থীদেরকে যদি বলে তুমি ক্যানের ব্যবহার পারো, অনেক শিক্ষার্থী যারা একটু একটু পারে, হ্যাঁ পারি। কি পারো? আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আই ক্যান গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারি। এতটুকুই শেষ। কিন্তু না, ক্যানের ব্যবহারটা এমনভাবে শিখতে হবে যে এই ক্যানের ব্যবহার শিখে সে নিজে যাতে 10টা 15টা সেন্টেন্স, 30টা সেন্টেন্স নিজে তৈরি করতে পারে, লিখতে পারে এবং বলতে পারে। ওই ক্যাপাবিলিটিটা একটা শিক্ষার্থীর অর্জন করতে হবে। তো এর জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখবেন, এবং ভিডিওতে যাই আমি লিখি, বোর্ডে যা লিখি তা আপনারা খাতায় নোট রাখবেন এবং সেগুলো মুখস্থ করবেন এবং অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তাহলে ক্যান অর্থ কি? ক্যান ক্যান অর্থ হচ্ছে পারি, পারো, পারে, পারেন। খুব সিম্পল একটা বিষয়। ক্যান অর্থ হচ্ছে পারি, পারো, পারে, পারেন। এটা আপনাকে মুখস্থ করতে হবে যে ক্যান অর্থ পারি, পারো, পারে, পারেন। এবার এই ক্যানের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, গঠন প্রণালী আছে, যেই স্ট্রাকচারটা দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। তাহলে আমি স্ট্রাকচারটা লিখছি, গঠন প্রণালী। প্রথমে আপনি বসাবেন সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। তারপর আপনি ব্যবহার করবেন ক্যান। তারপরে ব্যবহার করবেন V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে ব্যবহার করবেন অবজেক্ট, এবং সবশেষে ব্যবহার করবেন আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দ। তাহলে স্ট্রাকচারটা আমরা খুব মনোযোগ সহকারে দেখি। প্রথমে আপনি যত উইক স্টুডেন্ট হন না কেন, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখেন, আমি বিশ্বাস করি আপনি ক্যানের ব্যবহার দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারেন, যে কোনো সেন্টেন্স আসুন। গঠনের প্রথমে আসে সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে হচ্ছে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপরে হচ্ছে আদার ওয়ার্ডস। এবার আমি একটা ভার্ব লিখি, কারণ ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না। ভার্বের 3টি রূপ, V1, V2, V3। ভার্বের কয়টি রূপ? 3টি রূপ। একটা হচ্ছে V1, আরেকটা হচ্ছে V2, এবং আরেকটি হচ্ছে V3। যেমন সহজ একটা ভার্ব লিখি, ইট। ইট অর্থ কি? ইট অর্থ হচ্ছে খাওয়া। ইট অর্থ খাওয়া। তাহলে ইটের V2টা কি? ইটের V2 বা পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, এবং V3 হচ্ছে ইটেন। মনোযোগ সহকারে একটু খেয়াল করেন, ভার্বের 3টা রূপ, একটা হচ্ছে V1, দ্বিতীয়টা হচ্ছে V2, তৃতীয়টা হচ্ছে V3। ইট, ইট হচ্ছে V1, ইট অর্থ হচ্ছে খাওয়া। ইটের V2 হচ্ছে অ্যাট, এবং ইটের V3 হচ্ছে ইটেন। তাহলে আমরা ভার্ব এটা শিখে ফেললাম।
এবার আমরা এক্সাম্পলে চলে আসি। আমি ভাত খেতে পারি, খেতে পারি, আমি ভাত খেতে পারি। একটু স্পষ্ট করে বুঝেন, কোনো বাংলা বাক্যের শেষে যদি পারি, পারো, পারে, পারেন এই চারটা শব্দের যে কোনো একটা শব্দ লেখা থাকে, তাহলে আমরা এই গঠন অনুসারে বাক্যটাকে তৈরি করব। আমি আবার বলি, কোনো বাংলা বাক্যের শেষে যদি পারি, পারো, পারে, পারেন লেখা থাকে, তাহলে এই গঠন অনুসারে আমরা বাক্যটাকে তৈরি করব। তাহলে আমি ভাত খেতে পারি, বাক্যের শেষে পারি কথাটা আছে, তাহলে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট। এখন আপনি বলতে পারেন যে সাবজেক্ট কোনটা? যার দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হয় সে সাবজেক্ট। তাহলে আমি ভাত খেতে পারি, এই বাক্যের কাজটি করেছে কে? আমি করেছি, তাহলে সাবজেক্ট কে? আমি। যদি বলি যে তুমি ইংরেজিতে কথা বলতে পারো, তাহলে সাবজেক্ট কি হবে? তুমি। যদি বলি সে নদীতে সাঁতার কাটতে পারে, তাহলে সাবজেক্টটা কি হবে? সে। যদি বলি হাসান ইংরেজিতে কথা বলতে পারে, সাবজেক্ট কি হবে? হাসান। ঠিক তদ্রূপ আমি ভাত খেতে পারি এই বাক্যে কাজ করেছে কে? আমি। সাবজেক্ট হবে আমি, তাহলে আমি ইংরেজি কি? আই। সাবজেক্টের পর আপনি কি ব্যবহার করবেন? ব্যবহার করবেন ক্যান। তাহলে আমরা লিখলাম ক্যান। তাহলে আমি ইংরেজি পেলাম আই, আর পারি ইংরেজি পেলাম ক্যান। তারপরে আমরা বসাবো V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আপনি বলতে পারেন স্যার V1 কোনটা? V1 হচ্ছে বাংলা বাক্যের মধ্যে পারি শব্দের আগে যে শব্দটা থাকবে সেটা V1। তাহলে পারি শব্দের আগে কি আছে? খেতে। তাহলে খেতে ইংরেজি কি? খেতে ইংরেজি হচ্ছে ইট, অ্যাট, ইটেন। খেতে ইংরেজি কি? ইট, অ্যাট, ইটেন। কিন্তু আমরা বসাবো V1। তাহলে V1 কোনটা? V1 হচ্ছে ইট, তাহলে আমি ইট বসালাম। তারপর আমি বসাবো কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট কোনটা? মনে রাখবেন, বাংলা বাক্যের মধ্যে যে শব্দটা ভার্ব বা ক্রিয়া, যে শব্দটা ভার্ব বা ক্রিয়া, ওই শব্দটাকে আপনি যদি কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পেয়ে যান, সে উত্তরটা হবে অবজেক্ট। আর যদি উত্তর না পান, তাহলে তার কোনো অবজেক্ট নেই। তাহলে এই বাংলা বাক্যের মধ্যে খেতে শব্দটা ভার্ব, এই খেতে শব্দকে আমি প্রশ্ন করলাম কি দ্বারা? কি খেতে পারি? তাহলে উত্তর আসলো ভাত। যেটা উত্তর আসে সেটা অবজেক্ট। তাহলে ভাত অবজেক্ট, আর ভাত ইংরেজি হচ্ছে রাইস। তাহলে আমি ভাত খেতে পারি ইংরেজি হচ্ছে আই ক্যান ইট রাইস। এবার যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি, তুমি ভাত খেতে পারো। একটা স্পষ্ট কথা আমরা বুঝি, যদি কোনো বাংলা বাক্যের শেষে পারি, পারো, পারে, পারেন এই চারটা শব্দের যে কোনো একটা শব্দ লেখা থাকে, তাহলে আমরা মনে করব এটা ক্যানের ব্যবহার। আর ক্যানের ব্যবহার মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তুমি ভাত খেতে পারো, এই বাক্যটার শেষে পারো কথাটা আছে, তাহলে পারো কথা থাকলে ক্যানের ব্যবহারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট। তাহলে তুমি ভাত খেতে পারো, এটার সাবজেক্ট কে? আমরা স্পষ্ট একটু আগে বলেছি যে কাজ করতে পারে সেই সাবজেক্ট। তো তুমি ভাত খেতে পারো এই বাক্যের কাজটা করেছে কে? তুমি। এর জন্য সাবজেক্ট হবে তুমি। তাহলে তুমি ইংরেজি কি? ইউ। সাবজেক্ট বসানোর পরে আমরা কি বসাবো? ক্যান। তাহলে আমরা বসালাম ক্যান। ক্যান বসানোর পরে আমরা বসাবো কি? V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন V1 কোনটা? একটু আগে বলেছি বাংলা বাক্যের মধ্যে পারি, পারো, পারে, পারেন এই চারটা শব্দের আগে যে শব্দটা থাকবে সেটাকে আমরা V1 বানাতে হবে। তাহলে পারো শব্দের আগে কি আছে? খেতে। এই খেতে শব্দটার V1 কি? তাহলে খেতে ইংরেজি কি? খেতে ইংরেজি তিনটা হয়, দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, ইট, অ্যাট, ইটেন। কিন্তু আমাদেরকে বসাতে হবে কি? V1। তাহলে খেতে ইংরেজির V1টা কি? ইট। তাহলে আমরা বসলাম ইট। ইট বসানোর পরে আমাদের কি বসাতে হবে? অবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অবজেক্ট থাকে না, আবার কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকে। অবজেক্টটা আমরা কীভাবে বের করব? এই বাংলা বাক্যের মধ্যে
যেই শব্দটা ভার্ব বা ক্রিয়া, যেমন আমরা ইট শিখেছি, ইট ভার্ব, ইটের বাংলা অর্থ খাওয়া ক্রিয়া, সেক্ষেত্রে এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা? খেতে। যে শব্দটা ভার্ব, ওই শব্দটাকে আমরা প্রশ্ন করব কি দ্বারা? কি খেতে পারো, কি খেতে পারো, অথবা কাহাকে দ্বারা প্রশ্ন করব। যদি কাহাকে দ্বারা প্রশ্ন করি, কাহাকে খেতে পারো, তাহলে কিন্তু কোনো উত্তর আমরা পাচ্ছি না। যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি খেতে পারো, তাহলে আমরা উত্তর পেলাম কি? ভাত। তাহলে ভাত হবে অবজেক্ট। তাহলে ভাত ইংরেজি কি? রাইস। তাহলে তুমি ভাত খেতে পারো, ইউ ক্যান ইট রাইস। আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। সে ভাত খেতে পারে, হি ক্যান ইট রাইস। আমরা ভাত খেতে পারি, উই ক্যান ইট রাইস। খুব সহজ। তারপরে আমি জাস্ট দুইটা না, আমি অনেকগুলো সেন্টেন্স এক্সাম্পল দেব, যাতে করে ক্যানের ব্যবহারটা আপনাদের অত্যন্ত আয়ত্তের মধ্যে চলে আসে। একটা স্টুডেন্টের যদি এরকম মডেল অক্সিলারি ভার্বের 4-5টা নিয়ম অত্যন্ত আয়ত্তে চলে আসে, এরপরের নিয়মগুলো আপনার কাছে খুবই সহজ মনে হবে। তারপর আমি আরেকটা ভার্ব লিখছি, দেখেন V1 দিয়ে লিখছি স্পিক। স্পিক অর্থ কি? স্পিক অর্থ হচ্ছে কথা বলা। স্পিক, স্পিক অর্থ হচ্ছে কথা বলা। স্পিকের V2 কি? স্পোক। এবং স্পিকের V3 হচ্ছে স্পিকেন, স্পোকেন। খুব মনোযোগ সহকারে দেখবেন। স্পিক অর্থ কথা বলে, এটা হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্পোক V2, স্পোকেন V3। তাহলে স্পিক, স্পোক, স্পোকেন। এবার আমি যদি একটা কথা বলি, একটা সেন্টেন্স লিখি যে সে ইংরেজিতে কথা বলতে পারে। সে সে ইংরেজিতে কথা বলতে পারে। যে কোনো, খুবই সহজ এটা, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। সে ইংরেজিতে কথা বলতে পারে, এই সেন্টেন্সটা শেষে, বাক্যের শেষে পারে কথাটা লেখা আছে। যদি বাংলা বাক্যের শেষে পারে কথাটা লেখা থাকে, আমরা জানি পারে ইংরেজি কি? ক্যান। ক্যান অর্থ পারি, পারো, পারে, পারেন। তাহলে পারে ইংরেজি ক্যান। তাহলে পারে ইংরেজি ক্যান হলে এটা একটা স্ট্রাকচার আছে, এই যে স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটাকে তৈরি করব। তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে, প্রথমে আমাকে বসাতে হবে সাবজেক্ট। একটু আগে আমরা শিখেছি, যার দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হয় সে হচ্ছে সাবজেক্ট। যদি বলি নাসিমা ইংরেজিতে কথা বলতে পারে, সাবজেক্টকে নাসিমা। যদি বলি হাসিব ইংরেজিতে কথা বলতে পারে, সাবজেক্টকে হাসিব। তদ্রূপ আমি যদি বলি সে ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে সাবজেক্টকে সে, কারণ সে কাজটা সম্পূর্ণ করেছে। তাহলে সে ইংরেজি কি? আমি লিখলাম হি। সাবজেক্ট লেখার পর আমাকে কি লিখতে হবে? ক্যান। তাহলে আমি লিখলাম ক্যান। তারপর আমাকে বসাতে হবে কি? V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে V1 কোনটা? একটু আগেও বলেছি যে বাক্যের শেষে যে পারি, পারো, পারে, পারেন কথাটা থাকবে, তার আগে যে শব্দটা থাকবে সেটাই V1। যেমন এখানে হচ্ছে কথা বলতে, আমরা শিখেছি স্পিক ভার্ব, স্পিক অর্থ কথা বলা। তাহলে এখানে কথা বলতে হচ্ছে ভার্ব। এই কথা বলাটাকে কি বানাতে হবে? V1 বানাতে হবে। তাহলে V1 কোনটা? কথা বলতে। V1 কোনটা? কথা বলতে। তাহলে কথা বলতে ইংরেজি 3টা হয়, স্পিক হয়, স্পোক হয়, স্পোকেন হয়। কিন্তু আমাকে বসাতে হবে কোনটা? শুধু V1টাতে। তাহলে কথা বলতে ইংরেজির V1 কি? স্পোক, স্পিক। কথা বলতে ইংরেজির V1 কি? স্পিক। তাহলে আমরা লিখলাম স্পিক। হি ক্যান স্পিক, সে কথা বলতে পারে। আর বাকি আছে কি? ইংরেজিতে। তাহলে ইংলিশ হচ্ছে ইংলিশ। আর যদি বলি ইংরেজিতে, তাহলে হবে কি? ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইন ইংলিশ। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর একটু স্মুথলি বলে দিই। সে ইংরেজিতে কথা বলতে পারে, এই বাক্যটা শেষে পারে কথাটা লেখা আছে। যদি পারে কথাটা লেখা থাকে, তাহলে আমরা এটাকে ক্যানের ব্যবহারে নিয়ে যাব।
ক্যানের ব্যবহার নিলে প্রথমে আমরা বসাবো কি সাবজেক্ট। তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে, সাবজেক্ট কি যে কাজ করতে সে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে সে ইংরেজি কি হি আমরা বসলাম। তারপরে আমরা বসাবো ক্যান, তো বসলাম ক্যান। তারপর বসাবো ভিউ ওয়ান। ভিউ ওয়ান কোনটা? পারে শব্দের আগে যে দুইটা শব্দ আছে কথা বলতে, এটা হচ্ছে ভিউ ওয়ান। তাহলে কথা বলার ইংরেজি কি স্পিক হয়, স্পোক হয়, স্পোকেন হয়, কিন্তু আমাকে বসাতে হবে ভিউ ওয়ান। তাহলে ভিউ ওয়ানটা কোনটা? স্পিক, হি ক্যান স্পিক। আর বাকি আছে কি অবজেক্ট নিয়ে, আদার ওয়ার্ডসের মধ্যে বাকি আছে কি ইংরেজিতে। তাহলে ইংরেজিতে, ইংরেজি ইংলিশ হচ্ছে ইংলিশ, কিন্তু যদি বলি ইংরেজিতে তাহলে হবে ইন ইংলিশ। তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইন ইংলিশ। যদি বলি আমি ইংরেজিতে কথা বলতে পারি তাহলে সেটা কি হবে? আই ক্যান স্পিক ইন ইংলিশ। যদি বলি তুমি ইংরেজিতে কথা বলতে পারো তাহলে হবে ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। যদি বলি হাসান ইংরেজিতে কথা বলতে পারে তাহলে ইংরেজিতে হবে কি হাসান ক্যান স্পিক ইন ইংলিশ। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমরা আরও সেন্টেন্স বাড়াবো যাতে করে ক্যানের ব্যবহারটা দিয়ে আমরা যে কোনো সেন্টেন্স, আমাদের পরিচিত, আমাদের কাছাকাছি যে কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আমি আর একটা ভার্ব লিখছি, V1, V2, V3। একটা ভার্বের সাথে এখন যে ভার্বের সাথে আমরা পরিচিত প্লে। প্লে অর্থ কি? প্লে অর্থ হচ্ছে খেলা করা, খেলা। প্লে অর্থ হচ্ছে খেলা করা, খেলা করা। তাহলে প্লের ভিটুটা কি? প্লের ভিটু হচ্ছে প্লেট, প্লের ভিতরে হচ্ছে প্লেট। আমরা এমনভাবে ইংরেজি শিখবো যদি ইংরেজি আমাদের কাছে খুব আনন্দময় এবং প্রাণবন্ত হয়ে থাকে। দেখেন, প্লে অর্থ খেলা করা, প্লের ভিটু হচ্ছে প্লেট, ভিতরে হচ্ছে প্লেট। আমি আবার বলি, প্লে অর্থ খেলা করা, প্লের ভিটু হচ্ছে প্লেট, ভিতরে হচ্ছে প্লেট। এবার যদি একজন বলে যে আমি ফুটবল খেলতে পারি তাহলে জানতে হবে না ইংরেজিটা কি? খুবই সহজ, আমি ফুটবল খেলতে পারি। তাহলে একটু বাংলাটা দেখি। আমি ফুটবল খেলতে পারি, এই বাক্যটা শেষে পারি কথা আছে, তাহলে আমরা কি জানি? পারি ইংরেজি হচ্ছে ক্যান। আমি ফুটবল খেলতে পারি, এই বাক্যটা শেষে পারি কথা আছে, আর পারি ইংরেজি কি ক্যান। তাহলে আমাকে এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা তৈরি করতে হবে। তো স্ট্রাকচারের প্রথমে কি আছে? সাবজেক্ট। তাহলে আমি ফুটবল খেলতে পারি, এখানে কাজ করেছে কি? আমি কাজ করছি, এর জন্য সাবজেক্টকে আমি। তাহলে আমি ফুটবল খেলতে পারি, প্রথমে বসাবো সাবজেক্ট, তাহলে কাজ করেছে কে? আমি, এর জন্য সাবজেক্টটা কি হবে? আমি। তাহলে আমি ইংরেজি কি? আই। তো আই বসানোর পরে আমি কি বসাবো? ক্যান। বসালাম ক্যান। তারপরে আমরা বসাবো ভিউ ওয়ান। ভিউ ওয়ান কোনটা? বাক্যের মধ্যে পারি শব্দের আগে যে লেখাটা আছে সেটাই হচ্ছে ভিউ ওয়ান। তাহলে পারি শব্দের আগে কি আছে? খেলতে। তাহলে খেলতে শব্দটা হবে ভিউ ওয়ান। খেলতে ইংরেজি কি? প্লে আছে, প্লেইড আছে, প্লেইড আছে, কিন্তু আমাকে বসাতে হবে কি? ভিউ ওয়ান। তাহলে ভিউ ওয়ান কোনটা? প্লে। তাহলে আমি বসালাম প্লে। তারপরে আমাকে বসাতে হবে অবজেক্ট। অবজেক্টটা আমরা কীভাবে বের করব? দেখেন, অবজেক্ট বসাতে হবে যে বাংলা বাক্যের মধ্যে যে শব্দটা ভার, যে শব্দটা ভার, ওই শব্দটাকে আমরা কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা বা কাহাকে দ্বারা প্রশ্ন করে আমরা যদি কোনো উত্তর পেয়ে যাই তাহলে অবজেক্ট আছে, আর যদি আমরা উত্তর না পাই তাহলে অবজেক্ট নেই। তাহলে খেলতে পারি, খেলতে পারি কি প্রশ্ন করলাম, কি খেলতে পারি, কি খেলতে পারি, উত্তর আসলো কি? ফুটবল। তাহলে ফুটবল হচ্ছে অবজেক্ট। আমি আশা করি আপনারা সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। আমি আরেকটা আবার রিভিউ করছি। আমি ফুটবল খেলতে পারি, বাক্যটা শেষে পারি কথা লেখা আছে। যদি কোনো বাক্যের শেষে পারি কথা লেখা থাকে
তাহলে পার ইংরেজি হচ্ছে ক্যান, এবং সাবজেক্ট এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটাকে তৈরি করব। স্ট্রাকচারের প্রথমে কি আছে? সাবজেক্ট। তাহলে আমি ফুটবল খেলতে পারি, সাবজেক্ট কি? আমরা জানি যে কাজ করে সেই সাবজেক্ট। তাহলে আমি ফুটবল খেলতে পারি, এখানে কাজ করেছে কে? আমি। তাহলে সাবজেক্ট কি হবে? কি? আমি। তাহলে আমি ইংরেজি কি? আই। সাবজেক্ট বসানোর পরে আমরা বসাবো ক্যান, আমরা বসালাম ক্যান। তারপরে আমরা বসাবো V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে V1 কোনটা? পারি শব্দের আগে যে শব্দটা আছে সেটাই V1। তাহলে পারি শব্দের আগে কি আছে? খেলতে, এই শব্দটা হচ্ছে V1। তাহলে খেলতে ইংরেজি কি? খেলতে ইংরেজি হচ্ছে প্লে, প্লেট, প্লেট। কিন্তু আমাকে বসাতে হবে কোনটা? V1 বসাতে হবে। তাহলে V1 কোনটা? প্লে। তাহলে আমি বসালাম প্লে। তারপর আমি কি বসাবো? অবজেক্ট। অবজেক্টে আমরা কীভাবে বের করবো? আমি কিন্তু কয়েকবার বলেছি বাক্যটার মধ্যে যে শব্দটা ভার্ব বা ক্রিয়া, তাহলে প্লে ভার্ব, এর বাংলা অর্থ খেলা করা ক্রিয়া, মানে এখানে খেলতে শব্দটা ক্রিয়া। যে শব্দটা ভার্ব ওই শব্দটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করব এবং কাহাকে দ্বারা প্রশ্ন করব? কি দ্বারা প্রশ্ন করলাম? কি খেলতে পারে? তোর উত্তর আসলো কি? ফুটবল। তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এই বাক্যে কিন্তু আদার ওয়ার্ডস নেই। তাই আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি আমরা একটা সেন্টেন্স লিখি, হাসান ক্রিকেট খেলতে পারে। খেলতে পারে, খুবই সহজ, খুবই সহজ। হাসান ক্রিকেট খেলতে পারে। এই সেন্টেন্সটার শেষে দেখেন, খুব মনোযোগ দেখেন, পারে কথাটা লেখা আছে। যদি কোনো সেন্টেন্সে কোনো বাংলা বাক্যের শেষে পারে কথাটা লেখা থাকে তাহলে পার ইংরেজি কি? ক্যান। পার ইংরেজি কি? ক্যান। তাহলে এটা একটা নির্দিষ্ট কি আছে? স্ট্রাকচার আছে। স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটাকে তৈরি করব। তাহলে হাসান ক্রিকেট খেলতে পারে, এই বাক্যটা শেষে পারে কথা লেখা আছে। যদি কোনো বাক্যের শেষে পারে কথা লেখা থাকে তাহলে আমরা প্রথমে বসাবো কি? সাবজেক্ট। তাহলে হাসান ক্রিকেট খেলতে পারে, এই বাক্যে কাজ করেছে হাসান, এর জন্য সাবজেক্ট হবে হাসান। আমি আবার বলি, হাসান ক্রিকেট খেলতে পারে, এই বাক্যে কাজ করেছে হাসান, এর জন্য সাবজেক্ট হবে হাসান। তাহলে আমি লিখলাম হাসান। তারপরে আমরা বসাবো ক্যান। কি বসাবো? ক্যান। তাহলে বসালাম ক্যান। তারপরে বসাবো আমরা V1। তাহলে V1 কোনটা? পারে শব্দের আগে যে শব্দটা থাকবে সেটাই V1। তাহলে পারে শব্দের আগে কি আছে? খেলতে। পারে শব্দের আগে কি আছে? খেলতে। তাহলে খেলতে ইংরেজি কি? খেলতে ইংরেজি হচ্ছে প্লে, প্লেট, প্লেট। কিন্তু আমাকে বসাতে হবে কোনটা? V1। কি বসাতে হবে? V1। তাহলে V1 কোনটা? V1 হচ্ছে প্লে। তারপরে আমাকে বসাতে হবে কি? অবজেক্ট। এখন অবজেক্ট কীভাবে বের করব? আমরা জানি বাংলা বাক্যের মধ্যে যে শব্দটা ভার্ব ওই শব্দটাকে আমরা কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা জানি প্লে ভার্ব, প্লে অর্থ খেলা করা। তাহলে এখানে খেলতে শব্দটা ভার্ব, খেলতেকে প্রশ্ন করলাম কি খেলতে পারে? কি খেলতে পারে? তাহলে উত্তর আসলো কি? ক্রিকেট। তাহলে ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে হাসান ক্রিকেট খেলতে পারে, এটা হচ্ছে হাসান ক্যান প্লে ক্রিকেট। আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। যদি বলি যে তুমি ক্রিকেট খেলতে পারো, এটা হবে কি? তুমি ফুটবল খেলতে পারো, ইউ ক্যান প্লে ফুটবল। তুমি ক্রিকেট খেলতে পারো, ইউ ক্যান প্লে ক্রিকেট। তুমি ব্যাডমিন্টন খেলতে পারো, ইউ ক্যান প্লে ব্যাডমিন্টন। আমি আশা করি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আস্তে আস্তে আপনাদের এই যে ক্যানের ব্যাপারে যে আপনাদের যেই দক্ষতা এটা ইনশাআল্লাহ ডেভেলপ হচ্ছে। আমি আরও কিছু এক্সাম্পল দেব। যেমন আমাদের আরেকটা ভার্ব আছে সুইম। সুইম অর্থ কি? সুইম অর্থ হচ্ছে সাঁতার কাটা। সুইম, সাঁতার কাটা। সুইমের ভিতরে হচ্ছে সোয়াম, ভিতরে হচ্ছে সোয়াম। খুব মনোযোগ সহকারে দেখেন, সুইম
সাঁতার কাটা, সুইমের ভিতরে হচ্ছে সোয়াম, সুইমের ভিতরে হচ্ছে সোয়াম। দেখেন আমি 5টা এক্সাম্পল দিয়ে কিন্তু আমার ভিডিওটাকে স্টপ করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি এক্সাম্পলগুলো ইনক্রিজ করে বাড়িয়ে, যাতে আপনাদের দক্ষতাটা বৃদ্ধি পায়, যাতে ক্যান ব্যবহার করে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন, পরীক্ষা আসলে লিখতে পারেন। তাহলে সুইম অর্থ সাঁতার কাটা, সুইমের ভিতরে হচ্ছে সোয়াম, ভিতরে হচ্ছে সোয়াম। যদি বলি যে আমি সাঁতার কাটতে পারি, বা 6 নম্বর এক্সাম্পল, আমি নদীতে সাঁতার কাটতে পারি, আমি নদীতে সাঁতার কাটতে পারি, আমি নদীতে সাঁতার কাটতে পারি। এই বাংলা সেন্টেন্সটার শেষে পারি কথা লেখা আছে। যদি কোনো বাংলা বাক্যের শেষে পারি, পারো, পারে, পারেন লেখা থাকে, তাহলে সেটা ইংরেজি হচ্ছে ক্যান। আর ওইটার স্ট্রাকচারটা হচ্ছে, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটাকে তৈরি করব। তাহলে আমি নদীতে সাঁতার কাটতে পারি, প্রথমে আমাকে বসতে হবে সাবজেক্ট। তাহলে আমি নদীতে সাঁতার কাটতে পারি, এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে যার দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হয় সে সাবজেক্ট। তাহলে আমি নদীতে সাঁতার কাটতে পারি, এই বাক্যের কাজ হয়েছে আমি দ্বারা, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে আমি ইংরেজি কি? আই। সাবজেক্ট আমি বসালাম আই, সাবজেক্টের পরে আমি বসাতে হবে কি? ক্যান। তাহলে আমি বসালাম ক্যান, তারপরে বসাবো V1। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন V1 কোনটা? পারি শব্দের আগে কি লেখা আছে? সাঁতার কাটতে। পারি শব্দের আগে যা থাকে সেটাই V1, সাঁতার কাটতে। তাহলে সাঁতার কাটাটা হচ্ছে কি? V1। তাহলে সাঁতার কাটা ইংরেজি কিন্তু 3টা হয়, সুইম হয়, সোয়াম হয়, সোয়াম হয়, কিন্তু আমাকে বসাতে হবে কোনটা? আমাকে বসাতে হবে V1। তাহলে সাঁতার কাটার V1 কোনটা? সুইম। সাঁতার কাটার V1 কোনটা? সুইম। তাহলে আমি লিখলাম সুইম। তাহলে আর বাকি কি আছে? বাকি আছে নদীতে। তাহলে নদী ইংরেজি কি? নদী ইংরেজি হচ্ছে রিভার, কিন্তু যদি বলি নদীতে তাহলে সেটা হবে ইন দ্য রিভার। নদীতে ইংরেজি কি? ইন দ্য রিভার, ইন দ্য রিভার। তাহলে আমি নদীতে সাঁতার কাটতে পারি, ইংরেজি হচ্ছে আই ক্যান সুইম ইন দ্য রিভার। যদি বলি তুমি নদীতে সাঁতার কাটতে পারো, তাহলে হবে কি? ইউ ক্যান সুইম ইন দ্য রিভার। যদি বলি সে নদীতে সাঁতার কাটতে পারে, কি হবে? হি ক্যান সুইম ইন দ্য রিভার। যদি বলি আমরা নদীতে সাঁতার কাটতে পারি, তাহলে আমরা ইংরেজি কি? উই। তখন হয়ে যাব উই ক্যান সুইম ইন দ্য রিভার। যদি বলি তাহারা নদীতে সাঁতার কাটতে পারে, তাহারা ইংরেজি কি হবে? দে। তখন হবে কি? দে ক্যান সুইম ইন দ্য রিভার। এইভাবে সেন্টেন্স তৈরি করে করে আমরা আমাদের স্কিলটাকে ডেভেলপ করব। আর আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা এক্সাম্পল যখন আমি দিয়ে দেবো সাথে সাথে এটা লিখে ফেলবেন। এখন আমরা দেখছি আরও 2টা ভার্ব লিখেছি আমি। যেমন দেখেন, ওয়াক অর্থ হচ্ছে হাঁটা। তাহলে ওয়াক হচ্ছে ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম। তাহলে ওয়াকের V2 কি? ওয়াকড। এবং ওয়াকের V3 কি? ওয়াকড। আমি আবার বলি, V1 হচ্ছে ওয়াক, V2 হচ্ছে ওয়াকড, V3 হচ্ছে ওয়াকড। ওয়াক অর্থ হাঁটা। V1 হচ্ছে রান, রান অর্থ কি? দৌড়ানো, রান অর্থ কি? দৌড়ানো। V1 হচ্ছে র্যান, V3 হচ্ছে রান। তাহলে হচ্ছে রান, র্যান, রান। এবার একটা সেন্টেন্স যদি আমি লিখি 7 নম্বর এক্সাম্পল হিসেবে, যে আমি হাঁটতে পারি, আমি না, এটা সবসময় আমি লিখছি, একটা এক্সাম্পল দিচ্ছি, সে হাঁটতে পারে, সে হাঁটতে পারে। তাহলে এই বাক্যটা শেষে পারে কথা লেখা আছে। যদি কোনো বাক্যে সে পারে কথা লেখা থাকে, তাহলে আমরা প্রথমে বসাবো কি? সাবজেক্ট। তাহলে সে হাঁটতে পারে, সাবজেক্ট কি? আমরা জানি যে কাজ করে সে সাবজেক্ট। তাহলে সে হাঁটতে পারে, এখানে কাজ করেছে কে? সে। তাহলে সাবজেক্ট কে? সে। তাহলে সে ইংরেজি কি? সে ইংরেজি হচ্ছে হি। তারপরে আমরা বসাবো ক্যান। তাহলে আমরা বসালাম
ক্যান, তারপরে বসবো ভিওয়ান। ভিওয়ান কোনটা? পারে শব্দটার আগে যে শব্দটা থাকবে সেটাই ভিওয়ান। তাহলে পারে শব্দটার আগে হাঁটতে আছে, এই হাঁটতে শব্দটাকে আমি ভিওয়ান বানাতে হবে। তাহলে হাঁটতে ইংরেজি কি? হাঁটতে ইংরেজি হচ্ছে ওয়াক, ওয়াকড, ওয়াকড। কিন্তু আমাকে বলেছে ভিওয়ান বসাতে, তাহলে হাঁটতে ইংরেজির ভিওয়ান কি? ওয়াক। হাঁটতে ইংরেজির ভিওয়ান কি? ওয়াক। তাহলে সে হাঁটতে পারে, হি ক্যান ওয়াক, খুবই সহজ। এবার যদি বলি আমি হাঁটতে পারি, আমি হাঁটতে পারি, আমি হাঁটতে পারি। এই বাক্যটার শেষে পারি কথা লেখা আছে। যদি কোনো বাক্যে সে পারি কথা লেখা থাকে তাহলে পারি ইংরেজি হচ্ছে ক্যান। তাহলে আমরা প্রথমে বসাবো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? আমি হাঁটতে পারি, সাবজেক্ট কোনটা? যে কাজ করে সে সাবজেক্ট। তাহলে আমি হাঁটতে পারি এই বাক্যটার মধ্যে কাজ করেছে কে? আমি। তাহলে সাবজেক্টটা কি হবে? আমি হবে। তাহলে আমি ইংরেজি কি? আই। সাবজেক্টটা হবে আই। তো সাবজেক্টের পর আমরা কি বসাবো? ক্যান। তাহলে আমি বসলাম ক্যান। তারপরে বসবো ভিওয়ান। ভিওয়ান কোনটা? ভিওয়ান হচ্ছে পারি শব্দের আগে যে শব্দটা থাকবে সেটা ভিওয়ান। তাহলে পারি শব্দের আগে কি আছে? হাঁটতে। তাহলে হাঁটতে ইংরেজি কি? ভিওয়ানটা হচ্ছে ওয়াক। হাঁটতে ইংরেজি ভিওয়ানটা কি? ওয়াক। তাহলে আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। যদি বলি আমি দ্রুত হাঁটতে পারি তাহলে হবে আই ক্যান ওয়াক ফাস্ট। যদি বলি সে দ্রুত হাঁটতে পারে তাহলে হি ক্যান ওয়াক ফাস্ট। যদি বলি হাসান হাঁটতে পারে তাহলে হাসান ক্যান ওয়াক। যদি বলি হাসান দ্রুত হাঁটতে পারে, হাসান ক্যান ওয়াক ফাস্ট। তাহলে আমি আশা করি যে আপনারা আমার নিয়মটা বুঝতে পারছেন। প্রত্যেকটা এক্সাম্পল এগুলো আপনারা লিখেন, লিখলে খাতায় নোট করে রাখলে ইনশাল্লাহ আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এবার আমি পরবর্তী এক্সাম্পল আসি। এক্সাম্পল বেশি দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি এই এক্সাম্পলগুলো মুখস্থ করেন আর পাশাপাশি ভার্বগুলো লিখে দিচ্ছি, ভার্বগুলো মুখস্থ করেন, তাহলে মানে বিশ্বাস করেন আপনাদের যে মানে এই ক্যানের ব্যাপারে যে আপনাদের দক্ষতাটা ইনশাল্লাহ অনেক ডেভেলপ হবে, অনেক। সে দৌড়াতে পারে, সে দৌড়াতে পারে। আমি আশা করি যে আপনার এই সেন্টেন্সটা করতে পারবে। তারপর আমি লিখে দিচ্ছি সে দৌড়াতে পারে। এই বাক্যটা সে পারে কথা লেখা আছে। যদি কোনো বাক্যে সে পারে কথা লেখা থাকে তাহলে আমরা প্রথমে বসাবো সাবজেক্ট। কি বসাবো? সাবজেক্ট। তাহলে সে দৌড়াতে পারে, তাহলে সাবজেক্টটা কে? সাবজেক্ট হচ্ছে সে, কারণ যার দ্বারা বাক্যের কাজ হয় সে সাবজেক্ট। তাহলে সে দৌড়াতে পারে, কাজটা করেছে কে? সে, সাবজেক্ট সে। তো সে ইংরেজি কি? হি। তাহলে আমি বসলাম হি। সাবজেক্টের পরে আমি বসাবো ক্যান। তাহলে বসলাম ক্যান। তারপরে বসাবো আমরা ভিওয়ান। ভিওয়ান কোনটা? বাক্যের মধ্যে পারে শব্দটার আগে যে শব্দটা থাকবে সেটাই ভিওয়ান। তাহলে পারে শব্দটার আগে কি আছে? শব্দটা দৌড়াতে। এই শব্দটাকে আমি ভিওয়ান বানাতে হবে। তো দৌড়াতে ইংরেজি কি? রান হয়, র্যান হয়, আবার রান হয়। তাহলে কিন্তু আমাকে বসাতে হবে ভিওয়ান। তাহলে ভিওয়ান কোনটা? রান। ভিওয়ান কোনটা? রান। তাহলে আমি বসিয়ে দিলাম রান। তাহলে সে দৌড়াতে পারে, হি ক্যান রান। যদি বলি আমি দৌড়াতে পারি তাহলে কি হবে? আই ক্যান রান, আই ক্যান রান। যদি বলি তুমি দৌড়াতে পারো তাহলে হবে কি? ইউ ক্যান রান। যদি বলি যে তাহারা দৌড়াতে পারে তাহলে হবে কি? দে ক্যান রান। যদি বলি হাসান দৌড়াতে পারে তাহলে কি হবে? হাসান ক্যান রান। যদি বলি হাসিব দৌড়াতে পারে তাহলে কি হবে? হাসিব ক্যান রান। এইভাবে আপনারা সেন্টেন্স একটা এক্সাম্পল দিয়ে এরকম 5টা 6টা করে এক্সাম্পল, আমার একটা এক্সাম্পল, আপনারা এটার সাথে 6টা 7টা এক্সাম্পল দিয়ে আপনাদের স্কিলটাকে ডেভেলপ করবেন। আরেকটা ভার্ব আছে কুক। কুক
অর্থ হচ্ছে কি? কুক অর্থ হচ্ছে রান্না করা, রান্না করা। কুকের ভিটু কি? কুকের ভিটু হচ্ছে কুকড, কুকের ভিতরে হচ্ছে কুকড। খুব মনোযোগ সহকারে কুক দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করব, মানে বাড়িতে আমরা প্র্যাকটিস করব যে একটা সেন্টেন্স কেন শিখছি, এটা দিয়ে আমি নিজে নিজে প্র্যাকটিস করবো যে এটা দিয়ে আমি সেন্টেন্স তৈরি করতে পারি কি। যদি বলি মা ভাত রান্না করতে পারে, এক্সাম্পল নাম্বার 10, মা ভাত রান্না করতে পারেন। মনোযোগ দিয়ে দেখেন। তাহলে একটু আগে আমি কি শিখলাম? কুক অর্থ হচ্ছে রান্না করা, কুকের ভিতরে হচ্ছে কুক আর ভিতরে হচ্ছে কুক। তাহলে এখন এক্সাম্পলটা হচ্ছে মা ভাত রান্না করতে পারেন। তাহলে বাক্যটা শেষে পারেন কথা আছে কিনা? যদি বাক্যটা শেষে পারেন কথা লেখা থাকে তাহলে পারেন ইংরেজি হচ্ছে ক্যান। প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট। তাহলে মা ভাত রান্না করতে পারেন, সাবজেক্ট কে? যে কাজ করে সেই সাবজেক্ট। তাহলে মা ভাত রান্না করতে পারেন, কাজ করেছে কে? মা। সম্পূর্ণ কাজটা কে করেছে? মা। তো এর জন্য সাবজেক্ট হবে কি? মা। তাহলে মা ইংরেজি কি? মাদার। খুব মনোযোগ সহকারে দেখেন। তারপর আমরা বসাবো ক্যান। তাহলে আমরা বসলাম ক্যান। তারপরে বসাবো V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে V1 কোনটা? বাক্যে যে পারেন শব্দটা আছে, পারেন শব্দের আগে যা থাকে, মানে রান্না করতে, রান্না করতে এই শব্দটা হচ্ছে ভার্ব। তাহলে এই রান্না করতে শব্দটাকে আমাকে কি বানাতে হবে? V1। তো রান্না করতে ইংরেজি কি? রান্না করতে ইংরেজি হয় কুক, তারপর হয় কুকড, তারপর কি হয়? কুকড হয়। কিন্তু আমাকে বসাতে হবে কি? শুধু V1। তো শুধু V1 কোনটা? কুক। শুধু V1 কোনটা? কুক। তাহলে আমি বসালাম কুক। তারপর আমাকে কি বসাতে হবে? অবজেক্ট। তাহলে অবজেক্ট কোনটা? আমরা জানি যেটা বাক্যের মধ্যে যেটা ভার, যেমন কুক ভার, কুক করতে রান্না করা, ভার বা ক্রিয়া, ওই শব্দটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করব? কাহাকে দ্বারা প্রশ্ন করব? যদি উত্তর পাই তাহলে অবজেক্ট আছে, যদি উত্তর না পাই তাহলে অবজেক্ট নাই। তাহলে রান্না করা করতে গিয়ে প্রশ্ন করলাম কি রান্না করতে পারেন? কি রান্না করতে পারেন? তাহলে উত্তর আসলো কি? ভাত। তাহলে ভাত হচ্ছে অবজেক্ট। তাহলে ভাত ইংরেজি কি? রাইস। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। লাস্ট আরেকটাবার রিভিউ দিচ্ছি। মা ভাত রান্না করতে পারেন, এই বাক্যটা শেষে পারেন কথা আছে। তো যদি কোনো বাক্যের শেষে পারেন কথা লেখা থাকে তাহলে পারেন ইংরেজি ক্যান, এবং এটার গঠন অনুযায়ী আমরা বাক্যটা তৈরি করব। প্রথমে কি? সাবজেক্ট। তাহলে মা ভাত রান্না করতে পারেন, এই বাক্যের কাজ করেছে কি? কাজ করেছে মা। সাবজেক্ট কোনটা? যার দ্বারা বাক্যের কাজ হয় সে সাবজেক্ট। তাহলে মা ভাত রান্না করতে পারেন, এই বাক্যের কাজ করেছে মা, সাবজেক্ট হচ্ছে মা। তাহলে মা ইংরেজি কি? মাদার। তারপরে আমরা বসাবো ক্যান, ক্যানের ক্যান বসালাম। তারপরে বসাবো V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে V1 কোনটা? পারেন শব্দের আগে রান্না করতে লেখাটা আছে, এটাই V1, এটাকে V1 বানাতে। তো রান্না করতে ইংরেজি হচ্ছে কুক আছে, কুকড আছে, কুকড আছে, কিন্তু আপনাকে বসাতে হবে V1। তাহলে V1 কোনটা? কুক। V1 কোনটা? কুক। তারপর আপনি বসাবেন কি? এই স্ট্রাকচার, সমস্ত স্ট্রাকচার অনুযায়ী করবেন। অবজেক্ট। অবজেক্ট কোনটা? যেই শব্দটা ভাব, একটু আগে আমরা পেয়েছি রান্না করতে ভাব, ভার, ওই শব্দটাকে আপনি কি দ্বারা, কাহাকে দ্বারা প্রশ্ন করবেন? কি রান্না করতে পারেন? উত্তর আসলো ভাত। তাহলে ভাত ইংরেজি রাইস। এবার যদি বলি আমি ভাত রান্না করতে পারি, তাহলে আমি ভাত রান্না করতে পারি, তাহলে হবে আই ক্যান কুক রাইস। খুবই সহজ। আমি ভাত রান্না করতে পারি, আই ক্যান কুক রাইস। যদি বলি তুমি ভাত রান্না করতে পারো, তাহলে কি হবে? ইউ ক্যান কুক রাইস। যদি বলি সে ভাত রান্না করতে পারে, সে ভাত রান্না করতে পারে, তাহলে হবে কি? হি ক্যান কুক রাইস। খুবই সহজ। যদি বলি হানি ভাত রান্না করতে পারে, তাহলে কি হবে? হানি ক্যান কুক রাইস। আমি আশা করি আপনারা আমার এই এক্সাম্পলগুলো বুঝছেন, এবং এই এক্সাম্পলগুলো দিয়ে একটার পর একটা সেন্টেন্স আপনারা বানাবেন, এবং আমি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আপনারা লেখেন এটা। মুছে ফেলি। এখানে আমাদের
আরেকটা ভার্ব আমি লিখছি। ড্রাইভ। ড্রাইভ অর্থ কি? চালানো। আপনাকে সেন্টেন্স তৈরির মন মানসিকতা তৈরি করতে যেন আমি সেন্টেন্স তৈরি করব, তখনই আপনি পারবেন। ড্রাইভ অর্থ চালানো। ড্রাইভের ভিতরে হচ্ছে ড্রোভ, ভিতরে হচ্ছে ড্রিভেন। যদি বলি যে হাসান গাড়ি চালাতে পারে, হাসান, দেখি আপনি নিজে তৈরি করতে পারেননি, হাসান গাড়ি চালাতে পারে। চালাতে পারে খুবই সহজ। বাংলা বাক্যে সে পারে কথাটা লেখা আছে। যদি বাংলা বাক্যে শেষে পারে কথাটা লেখা থাকে, তাহলে আমরা যদি পারে ইংরেজি হচ্ছে ক্যান, প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট। তাহলে হাসান গাড়ি চালাতে পারে, সাবজেক্ট কি? যার দ্বারা বাক্যের কাজ হয় সে হচ্ছে সাবজেক্ট। তাহলে হাসান গাড়ি চালাতে পারে, এই বাক্যের কাজ করেছে কে? হাসান। তাহলে সাবজেক্টটা কি হবে? হাসান। তাহলে আমি লিখলাম হাসান। তারপর আমাকে বসাতে হবে কি? V1। তাহলে V1টা হচ্ছে কি? ক্যান। তারপরে বসাতে বসাতে হবে ক্যান। তারপরে বসাতে হবে কি? V1। ক্যানের পরে V1। তাহলে V1 কোনটা? বাংলা বাক্যের মধ্যে পারে শব্দের আগে যেটা আছে সেটাই V1। তাহলে পারে শব্দের আগে কি আছে? চালাতে। তাহলে চালাতে ইংরেজি কি? চালাতে ইংরেজি হচ্ছে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। কিন্তু আমাকে বসাতে হবে কোনটা? আমাকে বসাতে হবে V1। তাহলে চালানোর V1 কোনটা? চালানোর V1 হচ্ছে ড্রাইভ। তাহলে আমরা লিখলাম ড্রাইভ। আর বাকি কি আছে? গাড়ি। তাহলে গাড়ি ইংরেজি হচ্ছে এ কার হবে। এখানে তো কয়টা গাড়ি উল্লেখ নেই, এর জন্য এ কার, একটি গাড়ি বোঝাচ্ছে। হাসান গাড়ি চালাতে পারে, হাসান ক্যান ড্রাইভ এ কার। যদি বলি আমি গাড়ি চালাতে পারি, আমি গাড়ি চালাতে পারি, এটা কি পারবেন? তাহলে সেটা হবে আই ক্যান ড্রাইভ এ কার। যদি বলি তুমি গাড়ি চালাতে পারো, কি হবে এটা? তুমি গাড়ি চালাতে পারো, সেটা হবে ইউ ক্যান ড্রাইভ এ কার। যদি বলি সে গাড়ি চালাতে পারে, সে গাড়ি চালাতে পারে, তো সে ইংরেজি কি? হি। কি হবে? হি ক্যান ড্রাইভ এ কার। আমি আশা করি যদি বলি যে আমি বাস চালাতে পারি, আমি বাস চালাতে পারি, তাহলে কি হবে? আই ক্যান ড্রাইভ এ বাস। তুমি বাস চালাতে পারো, ইউ ক্যান ড্রাইভ এ বাস। তুমি ট্রাক চালাতে পারো, ইউ ক্যান ড্রাইভ এ ট্রাক। এইভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করবো। আমি আশা করি আমি 11টা এক্সাম্পলের মাধ্যমে আপনার চেষ্টা করেছি যাতে আপনারা এই ক্যানের ব্যবহারটা অত্যন্ত খুব ভালোভাবে পারেন। আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা এক্সাম্পল লিখবেন এবং প্রত্যেকটা এক্সাম্পল মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আপনি 4টা 5টা করে সেন্টেন্স তৈরি করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি ডেভেলপ করতে পারবেন এবং এই ক্যান দিয়ে আপনি একটা সময় অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দেবো আপনাদেরকে সেটা আপনারা জানতে পারবেন। আর এতক্ষণ একটা ভিডিও করলাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে দেবেন, যাতে করে আপনার যারা বন্ধুরা যারা ইংরেজিতে দুর্বল তারা যাতে ইংরেজি স্পিকিংটা আস্তে আস্তে শুরু করতে পারে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।